যদি আমি আপনাকে বলি মঙ্গোলিয়ার এমন কিছু গ্রাম আছে যেখানে মাসের পর মাস না গোসল করাকে পবিত্র আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনি হয়তো অবাক হবেন। এমন এক জায়গা যেখানে নারীরা আইনিভাবে একাধিক স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, আর যেখানে রাজধানীর শীত এমন তীব্র যে থুথু মাটিতে পড়ার আগেই বাতাসে বরফ হয়ে যায়। এটি কোনো অতিরঞ্জিত গল্প নয়, এটি মঙ্গোলিয়ার বাস্তব দৈনন্দিন জীবন। পৃথিবীর অন্যতম কঠিন এবং ভুল বোঝা দেশগুলির একটি মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত দেশ যা রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থিত। দেশটি তার অনন্ত তৃণভূমি, দুর্গম পর্বতশ্রেণী এবং প্রাচীন যাযাবর সংস্কৃতির জন্য বিখ্যাত। এই দেশের এমন কিছু ঐতিহ্য আছে যা শুনলে যে কেউ বিস্মিত হবে। শতাব্দীর পর শতাব্দী ভরে মঙ্গোলিয়ায় গোসল না করা শুধু স্বাভাবিকই নয়, বরং সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হতো। চেঙ্গিজ খানের আমলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর গোসল না করা ছিল এক ধরনের ধর্মীয় পবিত্রতা। তাদের বিশ্বাস ছিল পানি পৃথিবীর ড্রাগনের শিরা উপশিরাগুলোকে বিরক্ত করে এবং তাতে দেবতাদের ক্রোধ নেমে আসে। তাই শরীর থেকে যত তীব্র গন্ধ বের হতো, মানুষটিকে ততই বেশি আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হতো। যদি কেউ চেঙ্গিজ খানের ঘামে ভেজা পোশাক পরার সুযোগ পেত, তবে তা ছিল সর্বোচ্চ সম্মানের প্রতীক। আজকের দিনে শহরাঞ্চলে আধুনিক পরিচ্ছন্নতা ব্যবস্থা গৃহীত হলেও দূরবর্তী এলাকাগুলিতে সেই পুরনো রীতির ছাপ এখনও জীবিত। মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে আজও গায়ের গন্ধকে সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়। তা লুকিয়ে রাখার কিছু নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিচ্ছন্নতার ধারণাটিও আসলে সংস্কৃতির প্রভাবে গড়ে ওঠে, কেবল প্রয়োজনের কারণে নয়। ভাবুন তো, আপনি কি মঙ্গলদের মতো এক মাস গোসল না করে থাকতে পারবেন? মন্তব্যে লিখুন হ্যাঁ না না। এইবার আসা যাক জীবন বাঁচানোর প্রসঙ্গে। উলানবাটার মঙ্গোলিয়ার রাজধানী, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী হিসেবে পরিচিত। শীতকালে এখানকার তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এমন ঠান্ডা যে আপনার থুথু মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায়। অথচ এটি কোনো ছোট শহর নয়। এখানে বসবাস করে প্রায় 13 লক্ষেরও বেশি মানুষ। দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই এমন এক শহরে বাস করে যেখানে কেবল দোকানে হাঁটতে যাওয়াটাও জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় যদি আপনি সঠিক পোশাক না পরেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, উলানবাটর এশিয়ার সবচেয়ে প্রাণবন্ত নৈশ জীবনের শহরগুলির একটি। এখানে 3 শতাধিক বার ও ক্লাব রয়েছে। এই সেই শহর যেখানে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে ঘরে বন্দি থাকে না, বরং এক কঠিন শীতের রাত পার করার আনন্দ উদযাপন করতে বাইরে বেরিয়ে আসে। 2025 সালে মঙ্গোলিয়ার জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী উলানবাটরের জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এটি যেন সমস্ত ধারণাকে অতিক্রম করে প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কত কঠিন পরিবেশেও জীবনযাপন করতে পারে। তবে মঙ্গোলিয়াকে বিশেষ করে তোলে কেবল এর তীব্র ঠান্ডা নয়, বরং এখানকার সামাজিক রীতিনীতিগুলো। এই দেশের সামাজিক প্রথাগুলি যেমন প্রাচীন তেমনি কঠোরও। মঙ্গোলিয়ায় আতিথেয়তার সময় কাউকে দেওয়া পানীয়র বাটি ফিরিয়ে দেওয়া শুধু অভদ্রতা নয়, তা ব্যক্তিগত অপমান হিসেবে ধরা হয়। এমনকি পরিবারের পশুপালনের জন্য অশুভ বলে মনে করা হয়। যখন আপনাকে ঘড়ির দুধ সেকে তৈরি ঐতিহ্যবাহী পানীয়র বাটি দেওয়া হয়, তখন তা কখনোই ফিরিয়ে দেওয়া যায় না। এর পদ্ধতিও অত্যন্ত নিখুঁত। পুরুষেরা 2টি হাঁটু মুড়ে বসে মাথা নত করে প্রণাম জানায় এবং 2 হাতে বাটি গ্রহণ করে। বিবাহিত নারীরা 1 হাঁটু ও 1 হাত ব্যবহার করে বাটি নেন। নবদম্পতিদের ক্ষেত্রে আবার একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। যদি আপনি ভাবেন এটি কেবল আনুষ্ঠানিকতা, তাহলে ভুল ভাবছেন। কারণ আপনি যদি আন্তরিকভাবে না পান করেন, তাহলে আপনার আতিথেয়তা প্রমাণ না হওয়া পর্যন্ত সেই বাটি বারবার পূর্ণ করা হবে। বহু বিদেশি অতিথি শুধুমাত্র এই ঐতিহ্য মেনে চলতে গিয়েই অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত পৌঁছেছেন। একটি দেশ যার আয়তন ফ্রান্স, জার্মানি এবং স্পেন, এই 3টি দেশকে একত্র করলেও তার চেয়ে বড়, অথচ যার মোট জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের চেয়েও কম। 2025 সালের হিসেবে মঙ্গোলিয়ার জনসংখ্যা প্রায় 3.5 মিলিয়নের কাছাকাছি, যা বিস্তৃত হয়েছে 15 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। এর মানে হলো প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জন মানুষ বসবাস করে। এই বিশাল শূন্যতা কেবল প্রাকৃতিক পটভূমিই নয়, বরং এখানকার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। মঙ্গোলিয়ার 1/3 বেশি মানুষ আজও যাযাবর জীবনযাপন করে। তারা তাদের গবাদি পশু নিয়ে বিশাল তৃণভূমি পাড়ি দেয়, ঋতুর সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে
এখানকার ডাক বিভাগ পর্যন্ত 500টারও বেশি ঘোড়া ব্যবহার করে, যারা প্রতিদিন প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে চিঠি পৌঁছে দেয়। এই দেশে মানুষের তুলনায় ঘোড়ার সংখ্যা 13 গুণ এবং ভেড়ার সংখ্যা 35 গুণ বেশি। এমন অনেক দিন যায় যখন কেউ অন্য কোনো মানুষকে চোখে দেখে না। এমন এক সমাজ যেখানে কিছু অঞ্চলে প্রাণীর সংখ্যাই সত্যি মানুষের চেয়ে অনেক বেশি। যদি আপনার মনে হয় আধুনিক যুগে প্রেম বা সম্পর্ক গড়া কঠিন, তাহলে ভাবুন মঙ্গোলিয়ায় সুন্দর ও কোমল স্বভাবের কোনো নারী হওয়া অনেক সময় জীবনের জন্য একা থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই রীতি বহু শতাব্দী পুরনো। যখন পুরুষেরা এমন সঙ্গী খুঁজতেন যিনি কঠোর যাযাবর জীবনের কষ্ট সহ্য করতে পারেন, তখন সৌন্দর্য ও কোমলতা ছিল দুর্বলতার প্রতীক। আজ যদিও নারীদের শিক্ষা ও স্বাধীনতাকে অনেক মূল্য দেওয়া হয়, তবুও অনেক শিক্ষিত ও স্বাধীনচেতা নারী স্থানীয় পুরুষদের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছেন। ফলে এক প্রজন্ম গড়ে উঠেছে যেখানে শিক্ষিত নারীরা বিপরীতভাবে বিবাহ থেকে দূরে সরে যাচ্ছেন। এটি সুযোগের অভাব নয়, বরং প্রাচীন সামাজিক প্রত্যাশা ও মূল্যবোধের প্রভাব, যা আজও আধুনিক সমাজে বেঁচে আছে। উলান বাটারের রাত্রি জীবনে প্রায়ই দেখা যায় শিক্ষিত নারীরা বন্ধুদের সঙ্গে নাচছেন, আনন্দ করছেন, আর পুরুষরা কোণের পাশে দাঁড়িয়ে দেখছেন। সমাজবিজ্ঞানীদের কাছে এটি এক আকর্ষণীয় দৃশ্য, আর বিবাহ পরিচয় করানোর লোকদের কাছে এটি এক জটিল রহস্য। এটি স্পষ্টভাবে দেখায় সংস্কৃতি কিভাবে মানুষের সবচেয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আবেগকেও প্রভাবিত করতে পারে। আপনার কি মত? আপনি কি মনে করেন মঙ্গোলিয়ান নারীদের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন? মন্তব্যে আপনার মতামত জানান। তবে মঙ্গোলিয়ার সব প্রথা কিন্তু পুরুষ প্রধান নয়। দেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী এক অনন্য সম্প্রদায় মোসু সম্পূর্ণভাবে নারীর অধিকারকে কেন্দ্র করে গঠিত। এখানে বহুপতি প্রথা স্বাভাবিক ব্যাপার। ওয়াকিং ম্যারেজ নামে পরিচিত এই প্রথায় নারীরা যতজন সঙ্গী চান তাদের বেছে নিতে পারেন। সন্তানরা মায়ের পরিবারে বড় হয়, সম্পত্তি নারীর বংশানুক্রমে হস্তান্তরিত হয়, আর পুরুষদের কোনো অভিভাবকত্বের অধিকার থাকে না। এরপর আমরা বলবো কিভাবে মঙ্গোলিয়ার বিখ্যাত অতিথি পরায়ণতা কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে। মঙ্গোলিয়ার আতিথেয়তা সারা বিশ্বেই সুপরিচিত, কিন্তু বাইরের মানুষের জন্য যতটি উষ্ণ ও আন্তরিক, তেমনি ঝুঁকিপূর্ণও হতে পারে। যখন কোনো মঙ্গোলিয়ান পরিবার কোনো অতিথিকে স্বাগত জানায়, তখন তাদের উদারতার কোনো সীমা থাকে না। এটি কেবল খাবার ভাগ করে নেবার বিষয় নয়, বরং নিজের সব কিছু দেওয়ার এক আন্তরিক মানসিকতা। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তাদের দেওয়া খাবার বা পানীয় প্রত্যাখ্যান করা শুধু অশোভন আচরণই নয়, বরং পরিবারটির সম্মানের প্রতি ব্যক্তিগত অপমান হিসেবেও ধরা হয়। গ্রামীণ পরিবেশে অতিথিকে অনেক সময় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ফার্মেন্টেড ঘড়ির দুধ, যা এইরাগ নামে পরিচিত, বা এমনকি ভেড়ার মাথাও প্রধান খাবার হিসেবে গণ্য করা হয়। চোখ থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত প্রতিটি অংশ খাবারকে ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে পুরুষ অতিথিদের জন্য এটি এক প্রকার বাধ্যতামূলক রীতি। কখনো কখনো অতীতে এমনও ঘটত যে আতিথেয়তা প্রকাশের অংশ হিসেবে কোনো পিতা নিজের কন্যাকে অতিথির সঙ্গে রাত কাটানোর অনুমতি দিতেন, যা সেই কঠিন শীতের সময় বাস্তবসম্মত ও সহানুভূতির নিদর্শন হিসেবে বিবেচিত হতো। আজকের আধুনিক শহুরে সমাজে এই রীতিগুলি ধীরে ধীরে বদলাচ্ছে, কিন্তু গ্রামীণ এলাকায় এখনও টিকে আছে। সত্যি কথা বলতে, কোনো একটা আচরণ ভুলভাবে বোঝা হলেও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ারও আশঙ্কা থাকে। তবু এই কঠোর রীতির অন্তরে রয়েছে এক আন্তরিক উষ্ণতা, এই বিশ্বাস যে প্রতিটি অতিথি ঈশ্বরের আশীর্বাদ, আর প্রতিটি আতিথেয়তা ভূমির আত্মাদের প্রতি এক পবিত্র দায়িত্ব। প্রতিটি শীতকালে যখন অধিকাংশ মানুষ ঘরে আবদ্ধ থাকে, তখন মঙ্গোলিয়ানরা পাড়ি জমায় দূরের বরফে ঢাকা হ্রদগুলির দিকে শীতের অবসান উদযাপন করতে। এই উৎসবের কেন্দ্রবিন্দু হল খুবসুল হ্রদ, যা এক বিশাল উৎসব মুখর স্থানে পরিণত হয়, যেখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রির নিচে নেমে যায়। পরিবারগুলি কয়েকদিন ধরে হ্রদের তীরে তাঁবু ফেলে থাকে এবং বরফের ওপর ঘোড়া দৌড়, আইস স্কেটিং প্রতিযোগিতা এবং সমানিক আগুন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই উৎসবের সবচেয়ে বিশেষ দিক হলো এর সময়। এটি বসন্ত আগমনের বার্তা দেয়। যদিও মঙ্গোলিয়ায় বসন্ত মানেও তখনও কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। মারণ শীতের মধ্যেও বয়স্ক দাদা দাদি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশুরাও এই উৎসবে অংশগ্রহণ করে।
এটি প্রমাণ করে যে মঙ্গোলিয়ানরা কিভাবে ধৈর্য, ঐক্য এবং সম্প্রদায় বোধকে জীবনের নতুন অর্থে উপলব্ধি করেছে। তবে মঙ্গোলিয়ার জীবন শুধুমাত্র সংস্কৃতি বা প্রকৃতি চ্যালেঞ্জ নয়, এটি এক অর্থনৈতিক পৈশাচ্ছের প্রতীকও। দেশটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ খনিজ ভাণ্ডারের ওপর দাঁড়িয়ে আছে। সোনা, তামা, কয়লা, যার মূল্য $ট্রিলিয়ন হিসেব করা হয়। আন্তর্জাতিক খনন কোম্পানিগুলি প্রতি বছর এখান থেকে $বিলিয়ন সম্পদ আহরণ করে। মঙ্গোলিয়ার শহুরে দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই একসময় মুক্ত প্রান্তরে বিচরণ করতেন, কিন্তু আজ তারা অস্থায়ী ঘরে কঠিন শীতের সঙ্গে লড়াই করছেন। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেবল খনিজ সম্পদ কোনো দেশের সমৃদ্ধির নিশ্চয়তা দেয় না। ঐতিহ্য ও আধুনিক বৈশ্বিক বাজারের টানাপোড়েনে মঙ্গোলিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনৈতিক বৈষম্য। মঙ্গোলিয়ার ডাক ব্যবস্থা একদিকে যেমন বিস্ময়কর, অন্যদিকে এটি এক জীবন্ত জাদুঘরের মতো। এর শিকড় পৌঁছে যায় চেঙ্গিস খানের সময়ের রিলে যোগাযোগ ব্যবস্থার মধ্যে। আজও এটি শুধুমাত্র অতীতের রোম্যান্টিক স্মৃতি নয়, বরং সেই 1/3 বেশি যাযাবর জনগোষ্ঠীর জীবন রেখা। ভাবুন একবার, একজন ডাকবাহক প্রতিদিন প্রায় 200 কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন এবং পথে দেশের 400টিরও বেশি রেল স্টেশনে ঘোড়া পরিবর্তন করেন। এই ঘোড়াগুলি সাধারণ নয়। মঙ্গোলিয়ান ঘোড়া তাদের অসাধারণ সহনশীলতার জন্য বিখ্যাত। তারা শূন্যের নিচে তাপমাত্রাতেও টিকে থাকতে পারে, বরফের নিচে থেকে ঘাস খুঁজে খেতে পারে এবং উন্মুক্ত প্রান্তরে টানা বহুদিন ধরে দৌড়াতে সক্ষম হয়। অনেকে প্রশ্ন করতে পারেন, মঙ্গোলিয়া এখনো পুরোপুরি ড্রোন, ট্রাক বা আধুনিক যানবাহনের উপর নির্ভরশীল হয়নি কেন? এর উত্তর খুবই বাস্তব। বসন্তে বরফ গলতে শুরু করলেই দেশের বহু স্থানে রাস্তার কোনো অস্তিত্বই থাকে না। আবহাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকানাও বদলে যায়, ফলে জিপিএসও সবসময় নির্ভরযোগ্য নয়। দূরবর্তী চারণভূমির পরিবারগুলো প্রায়ই প্রতি বছর শত শত কিলোমিটার পাড়ি দেয় নতুন তৃণভূমির সন্ধানে। 2025 সালের মঙ্গল পোস্টের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও 500রও বেশি ঘোড়া জাতীয় ডাক পরিবহন ব্যবস্থার আনুষ্ঠানিক অংশ। এই ডাক সেবা শুধু চিঠি নয়, দাওয়াই, টিকা, সরকারি নথিপত্র, সংবাদ, এমনকি ভোটের ব্যালট পর্যন্ত পৌঁছে দেয় সেই সব গ্রামে যেগুলো অন্যথায় পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্যাটেলাইট, ফোন ও জিপিএস অবশ্য এই ব্যবস্থাকে কিছুটা নিরাপদ করেছে, কিন্তু আজও এই কাজের জন্য প্রয়োজন সেই একই অদম্য মানসিক শক্তি যা একসময় মঙ্গল সাম্রাজ্যকে একত্রে ধরে রেখেছিল। যখন প্রবল তুষার ঝড় আসে এবং তাপমাত্রা নেমে যায় -50 পর্যন্ত, তখনও এই সাহসী নারী ও পুরুষ ডাকবাহকেরা এগিয়ে চলেন, কারণ অনেক এলাকায় তাদের সময় মতো পৌঁছানো মানেই কারোর জীবন বাঁচানো। মঙ্গোলিয়া এমন এক দেশ যেখানে পাহাড় কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, জীবন্ত আত্মা হিসেবে বিবেচিত হয়। এই বিশ্বাস আইন এবং ঐতিহ্য দুই দিক থেকেই সুরক্ষিত। প্রকৃতপক্ষে মঙ্গোলিয়া এশিয়ার একমাত্র দেশ যার সংবিধানে পবিত্র পর্বত সংরক্ষণের বিশেষ ধারা রয়েছে। এটি শতাব্দী প্রাচীন শামান ও বৌদ্ধ ধর্মবিশ্বাসের প্রতিফলন। তবে এটি কেবল পুরনো বিশ্বাস নয়, একবিংশ শতাব্দীর সরকারি নীতিতেও এর প্রতিফলন দেখা যায়। 2025 সালে কার্যকর হওয়া পবিত্র পর্বত আইনের অধীনে এইসব পাহাড়ের আশেপাশে খনন, আরোহণ বা উচ্চ শব্দ করা নিষিদ্ধ। কিছু পাহাড়, যেমন বুরখান খালদুন, যা চেঙ্গিস খানের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়, এতটাই পবিত্র যে বছরে মাত্র অনুমোদিত শামানরাই সেখানে বিশেষ আচার অনুষ্ঠানের জন্য যেতে পারেন। স্থানীয় মানুষজন দুধ, ভোটকা এবং নীল খাদা স্কার্ফ নিয়ে সেখানে পূজা দেন। এই ঐতিহ্যের অবমাননা শুধু সামাজিকভাবে নিন্দনীয় নয়, আইনি সমস্যারও কারণ হতে পারে। এই বিশ্বাসগুলোর পরিবেশগত প্রভাবও গভীর, কারণ পবিত্র পর্বতগুলো উন্নয়ন কার্যক্রম থেকে দূরে থাকে, ফলে সেগুলো অনিচ্ছাকৃতভাবেই বন্য প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তুষারচিতা ও গোবি ভালুকের মতো বিরল প্রাণীরা এখানে অন্যান্য জাতীয় উদ্যানের তুলনায় অনেক ভালোভাবে টিকে আছে, কারণ এই অঞ্চলে খনন ও পর্যটনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারি মানচিত্রে মঙ্গোলিয়ার কিছু অঞ্চল এখনও ধোঁয়াটে করে দেখানো হয় এবং বিদেশি গবেষকদের সেখানে প্রবেশ করতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। মঙ্গোলীয়দের কাছে এই পাহাড়গুলো পৃথিবীর নাধির মতো, উর্বরতা, ঋতুচক্র এবং জাতীয় ভাগ্যের উৎস বলে মনে করা হয়।
যদিও এই পাহাড়গুলোর ভেতরে অপরিশোধিত খনিজ সম্পদ মজুদ রয়েছে, তবুও স্থানীয় জনগোষ্ঠী কখনোই সেখানে খননের অনুমতি দেয় না। তাদের কাছে অর্থনৈতিক লাভের চেয়ে আধ্যাত্মিক ঐতিহ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি স্পষ্ট করে যে মঙ্গোলিয়া কিভাবে পবিত্রতা ও বাস্তবতার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে, এমনকি তার জন্য ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকে। গোবি মরুভূমি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীবাশ্ম স্থলগুলির একটি, যেখানে অসংখ্য ডাইনোসরের অবশেষ আবিষ্কৃত হয়েছে। এখানে শুধু হাড় নয়, পুরো কঙ্কাল, ডিমের মধ্যে থাকা ভ্রূণ, এমনকি লড়াইরত অবস্থায় জমে যাওয়া ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বেলোসিরাপ্টর ও প্রোটোসেরাটপসের মধ্যে যুদ্ধরত জীবাশ্ম, যা প্রাগৈতিহাসিক জীবনের ধারণাকেই বদলে দিয়েছে। আজ মঙ্গোলিয়ার জীবাশ্ম সংরক্ষণ আইন পৃথিবীর অন্যতম কঠোর আইন হিসাবে স্বীকৃত। 2025 সাল নাগাদ সশস্ত্র প্রহরীরা খননস্থলগুলোর পাহারা দেয়, যাতে কোনো পাচারকারী জীবাশ্ম চুরি করতে না পারে। আন্তর্জাতিক জাদুঘরগুলো মঙ্গল সরকারকে সহযোগিতা করে এই দুর্লভ সম্পদগুলোর গবেষণা ও সংরক্ষণে। গোবি মরুভূমি প্রায় প্রতি বছরই নতুন নতুন প্রজাতি উন্মোচন করছে, যার ফলে মঙ্গোলিয়া আজ জীবাশ্মবিদ্যার অগ্রগামী কেন্দ্র হয়ে উঠেছে। যদি কেউ প্রশ্ন করে হলিউডের ডাইনোসরদের প্রকৃত জন্মভূমি কোথায়, তবে তার উত্তর হবে এখানেই, মঙ্গোলিয়ায়। মঙ্গোলিয়ার আল্টাই পর্বতমালায় এমন এক অনন্য ঐতিহ্য আজও টিকে আছে, যাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটি হলো ঈগল শিকারীদের প্রাচীন প্রথা, যাদের অধিকাংশই কাজাখ মঙ্গোলিয়ান। তারা সোনালী ঈগলদের সঙ্গে মিলিত হয়ে কঠোর শীতকালে শিকার করে, মূলত শিয়াল ও নেকড়ের। এই ঈগলদের ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং তরুণ শিকারীরা ঘোড়ায় চেপে 15 পাউন্ড ওজনের ঈগলকে নিয়ে বরফে আচ্ছাদিত পাহাড় পেরিয়ে যায়। এটি শুধু শিকার নয়, এটি এক ধরনের দীক্ষা, প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের আচার এবং মানুষ ও প্রকৃতির গভীর সহাবস্থানের প্রতীক। বহু বছরের সঙ্গের পর এই ঈগলদের আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়, যাতে মানুষ ও প্রাণীর পারস্পরিক শ্রদ্ধার সেই চক্র সম্পূর্ণ হয়। এক এমন সম্পর্ক যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। প্রতি বছর অনুষ্ঠিত গোল্ডেন ঈগল ফেস্টিভ্যালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই অনন্য সম্পর্কের উৎসব উদযাপন করতে। মঙ্গোলিয়ার সবচেয়ে আবেগপূর্ণ ঐতিহ্যগুলোর একটি হল উটের অশ্রুর আচার, একটি বিশেষ অনুষ্ঠান যা অনুষ্ঠিত হয় যখন কোনো মা উট তার সদ্যজাত বাচ্চাকে গ্রহণ করতে অস্বীকার করে। গোবি মরুভূমিতে ব্যাকটেরিয়ান উট স্থানীয় পশুপালকদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা দুধ, উল, পরিবহন এবং হাড় কাঁপানো রাতে উষ্ণতার উৎস। এই আচার চলাকালে এক সঙ্গীত শিল্পী ঘোড়ার মাথা আকৃতির বাদ্যযন্ত্র বাজিয়ে প্রাচীন গান গায়, আরেকজন ধীরে ধীরে উটনির ঘাড়ে হাত বুলিয়ে তাকে শান্ত করে। গানের কথায় থাকে, তোমার সন্তানকে গ্রহণ করো, তাকে ভালোবাসো। বিস্ময়কর বিষয় হলো, বেশিরভাগ সময়ই এই অনুষ্ঠানের শেষে মা উট ও শাবক দুজনেই কেঁদে ওঠে এবং অবশেষে মা তাকে দুধ খাওয়াতে শুরু করে। শেষে আসা যাক মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী ঘর বা গ্যার এর কথায়। 1000 বছরেরও বেশি সময় ধরে মঙ্গোলিয়ার পরিবারগুলো এই বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চলমান ঘরগুলোতেই বসবাস করে আসছে। একটি ঐতিহ্যবাহী গ্যার তৈরি হয় কাঠের জাল আকৃতির দেয়াল, ভেড়ার উলের মোটা ফেল্ট এবং ঘোড়ার লোম দিয়ে বোনা দড়ি দিয়ে। অবাক করা বিষয় হলো, পুরো একটি গ্যার মাত্র 1 ঘন্টারও কম সময় খুলে ফেলা যায় এবং 2-3টি উট বা ইয়াকের পিঠে বহন করা যায়, যাতে পরিবার সহজেই তাদের পশুপালন সহ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হতে পারে। এই ঘরগুলোর গঠন যতই সাধারণ মনে হোক, আসলে এগুলো নির্মিত হয়েছে মঙ্গোলিয়ার তীব্র বাতাস, হিমঝড় এবং -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা সহ্য করার উপযোগী করে। আধুনিক সময়ে অনেক গ্যারে এখন সোলার প্যানেল, স্যাটেলাইট, ইন্টারনেট এবং বিভিন্ন আধুনিক সরঞ্জাম যুক্ত হয়েছে। তবুও এর মূল কাঠামো শত শত বছর আগের মতোই রয়ে গেছে, কারণ এর নকশা নিখুঁতভাবে কার্যকর। এর গম্বুজাকৃতি ছাদ ওজন সমানভাবে ভাগ করে দেয়, ফেল্টের আস্তরণ ঠান্ডা আটকায়, আর এর সহজ মডিউলার নকশা মেরামত এবং স্থানান্তরকে অত্যন্ত সহজ করে তোলে। অনেক মঙ্গোলিয়নের কাছে গ্যার শুধু আশ্রয় নয়, এটি তাদের মাটির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক, প্রকৃতির কঠোর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং টিকে থাকার প্রতিচ্ছবি। মঙ্গোলিয়া আমাদের শেখায় যে এই আধুনিক প্রযুক্তি নির্ভর যুগেও
এমন কিছু জায়গা এখনও আছে যেখানে প্রাচীন ঐতিহ্য এখনও জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে পুরনো আর নতুন যুগ পাশাপাশি চলে। এখানকার সংগ্রাম বাস্তব, দারিদ্র্য, কঠোর জলবায়ু এবং পরিবর্তনশীল সংস্কৃতি তাদের প্রতিদিনের চ্যালেঞ্জ। তবুও সত্যিকারের দৃঢ়তা, আত্মগৌরব আর গভীর সংযুক্তির যে মানসিকতা, সেটি মঙ্গোলিয়ান আত্মার মূল পরিচয়। আপনার মতে আজকের মঙ্গোলিয়ান পরিবারের সবচেয়ে বিস্ময়কর দৈনন্দিন বাস্তবতা কি? নিচে আপনার মতামত লিখে জানান। আর যদি এমন কোনো দেশ থাকে যার গল্প আপনি আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে চান, তাহলে মন্তব্যে প্রস্তাব দিন। যদি এই তথ্যগুলো আপনার কাছে আমাদের মতনই আকর্ষণীয় মনে হয়, তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বিশ্বের লুকিয়ে থাকা সংস্কৃতি ও অজানা দিকগুলো নিয়ে আরও এমন তথ্য সমৃদ্ধ ডকুমেন্টারি মিস না করেন।